প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। দর্শক, ছাত্র জনতার বাঁধ ভাঙা আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ১০০ দিন পার করলেও এখনও পাওয়া যায়নি নির্বাচন কিংবা সংস্কারের রোডম্যাপ। তবে নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, স্থানীয় সরকার, গণমাধ্যম, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের সংস্কারে গঠন করা হয়েছে কমিশন। এদিকে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রাষ্ট্র সংস্কারে বিএনপি সহ ৬২ দলের দেয় ৩১ দফাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে তাদের কর্মপরিকল্পনার বিস্তারিত জাতিকে জানানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশে চলমান বিশৃঙ্খলা থামাতেই দ্রুত নির্বাচন প্রয়োজন। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় অন্তর্বর্তী সরকার কি করবে, কবে করবে। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক আবু হেনা রাজ্জাকি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদ বিন রনি কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে আসবেন। দর্শক, অনুষ্ঠানে প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনা বিষয়ে অন্তর্বর্তী সরকার কি করবে, কবে করবে। প্রথমে আমি শুরু করতে চাই আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের অর্থাৎ অন্তর্বর্তী সরকার কি করবে, কবে করবে, যেটা বারবার আপনারা বলছেন যে একটি স্পষ্ট রোডম্যাপ প্রয়োজন, জানাটা কেন জরুরি? ধন্যবাদ। আপনারা বারবার জানতে চেয়েছেন যেটি বাংলাদেশের এখন যে সংকটটা দেখতে পাচ্ছেন, এই সংকটটা প্রত্যেক উদ্ভূত। এই সংকট উদ্ভূত হচ্ছিল দেশে একটা জেনুইন ইলেকশন ছিল না। যারা ক্ষমতায় ছিল তারা বিনা নির্বাচনে, ধানায় পানায় মার্কা নির্বাচনে, রাতের ভোটের মাধ্যমে জোর জবরদস্তি করে ক্ষমতায় ছিল। তো জনগণকে তারা কোনো তোয়াক্কেই করছিল না। এটা সরকার যখন জবাবদিহিতার মধ্যে থাকে না, তখন সেই সরকারের পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠাই স্বাভাবিক, সেই সরকার লুটেরা হওয়াটাই স্বাভাবিক, সেই সরকার আপনার ফ্যাসিবাদী হবে, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে কি যে একটা এইটাকে চ্যালেঞ্জ করেই তো আমরা গত 16টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি। ফাইনালি আপনার অগাস্ট মাসের 5 তারিখে ছাত্র জনতা, আপামর মানুষ, সোজা কথা সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটেছে, মানে বিগত সরকারের পতন ঘটেছে। তো বিগত সরকারের পতন ঘটার মধ্য দিয়ে যে সরকারটি ইনস্টলড হলো, মানে অর্থাৎ বর্তমান যারা ক্ষমতায় আছেন, তারা যেমন গত পরশুদিন ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, সেখানে দেশকে কোন অবস্থায় পেয়েছেন, দেশ কোন অবস্থায় আছে এগুলো উল্লেখ করেছেন। ইট কুড হ্যাভ বিন মাচ আর্লিয়ার। এটা প্রথম মাসেই করা উচিত ছিল। প্রথম মাসে বলতে পারতেন যে আমি দেশে এই ভগ্নদশা পেয়েছি, রিজার্ভ পাইনি, এটা পাইনি, ওটা পাইনি ইত্যাদি। ওনার স্টেটমেন্টগুলো, মেজর যে ইস্যুসগুলো ছিল এগুলো উনি তখনই তুলে ধরতে পারতেন। মানে একটা বিলম্ব আছে। এটা 3 মাস না, প্রথম মাসে, প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে দিয়ে দিলে অনেক ভালো হতে পারত। আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার উপদেষ্টাদের মধ্যে এক ধরনের আপনার মানে ইনকনসিস্টেন্সিস আছে। এক একজন এক এক রকম স্টেটমেন্ট করছেন, এক একজন এক এক রকম বলেন। একজন অ্যাডভাইজার বললেন যে গত সরকারের মেয়াদ ছিল 5 বছর, 6 মাস মানে গেছে, আরও তার মানে বাকি 4.5 মাস এই সরকার পালন, মানে 4.5 বছর এই মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পালন করবে। ভদ্রলোকের মাথার মধ্যে নাই যে বিগত সরকারটা নির্বাচিত সরকার ছিল না, ওই টেনিউরটার হকদার যেমন আগের সরকারও ছিল না, এই টেনিউরের বাকি অংশের হকদার এই সরকারও না। এটা এই মাথাটুকু, এই আইকিউটা ন্যূনতম ওই ভদ্রলোকের নাই। তারপর আমরা দেখলাম যে আজকে দেখলাম আবার আইন উপদেষ্টা বললেন যে মানে ন্যূনতম সংস্কার করে ঠরে দিয়ে দ্রুত নির্বাচন আয়োজন করা। ইনফ্যাক্ট দ্যাট শুড বি, বিকজ নির্বাচনটা আপনার তো এখন ভূমি সংস্কার, নারীদের অধিকার, শিশুদের অধিকার, বিজ্ঞান সংস্কার, এগুলো না। মূল সংস্কার যে জিনিসটা দরকার, একটা পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার যাতে জবাবদিহি করে জনগণের কাছে, এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটা যে নির্বাচনের মধ্য দিয়ে সম্ভব হয়, এবং যেই রাষ্ট্রে মানুষ অবাধে তার প্রতিনিধি বাছাই করে নিতে পারবেন, এবং ওই প্রতিনিধিতে পরবর্তী 5 বছর নিজেদেরকে জমিদার সম্রাট না ভাবেন,
ওই প্রতিনিধিরা যদি জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে তাদেরকে যাতে 5 সপ্তাহের মধ্যে যাতে তাদেরকে নামানো যায় সেটার বিধি ব্যবস্থা করার জন্য যতটুকু আইন সংস্কার করা দরকার ততটুকু করতে হবে। এই রাষ্ট্রের যে সংকট, এই রাষ্ট্রের সংকট যদি আপনি প্রতি জায়গাতে সংস্কারের কমিশন এবং সংস্কারের আইডিয়াগুলো যদি নিতে থাকেন, এটা বাস্তবায়ন করবেন কখন, নির্বাচন দিবেন কখন? এই সরকার তো পলিটিক্যাল সরকার না, সরকার তো সামলাতে পারছে না। দেশে অসংখ্য ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হচ্ছে, আমাদের আন্দোলন, আমাদের স্পিরিটটাকে নস্যাৎ করার চক্রান্ত হচ্ছে। তো আমরা কি এই সরকারকে ব্যর্থ হতে দেখব? আমরা তো এই সরকার ব্যর্থ হয়ে গেলে তো আমাদের আন্দোলন ব্যর্থ হলে আমাদের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে, সবাই ব্যর্থ হবে, জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাবো। সুতরাং এই নিয়েও আমরা তো সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না। এই জন্য আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একেবারে ন্যায্য যেই সংস্কারগুলো একেবারে ইনএভিটেবল, অবধারিত, যেগুলো না করলেই নয়, যেটা করার মধ্য দিয়ে আবার মানে ফ্যাসিবাদের জন্ম না হয়। ফ্যাসিবাদ তো কোনো ব্যক্তি না, এটা একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নিয়ে যাতে পরবর্তী কোনো সরকার যাতে আবির্ভূত হতে না পারে, ওই আচরণটা যাতে রাষ্ট্রের জনগণের প্রতি করতে না পারে, সেটার জন্য যা যা আপনার চেক অ্যান্ড ব্যালেন্স দরকার সেগুলো করাটা খুব জরুরি। তো সুতরাং এই ক্ষেত্রে সরকারের কিছু ধীর গতি আছে এখানে। মানে আপনার আইন অঙ্গনের একজন মানে নেতা বা মানে ব্যক্তিত্ব আছেন, ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই, যেমন ধরুন 5 বছর যাবৎ 3 জন বিচারপতি শেখ হাসিনা আমলেই, কিন্তু 2-3 শেখ হাসিনা আমল থেকেই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, মিসকন্ডাক্টের অভিযোগ ছিল, সেজন্য তাদেরকে বিচার কার্য থেকে তাদের মানে বিরত রাখা হয়েছে। ইজ ইট এ সিস্টেম? 5 বছর যাবত তারা গাড়ি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, ড্রাইভার দিচ্ছেন, বেতন দিচ্ছেন, ভাতা দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, সুবিধা দিচ্ছেন, মেডিকেল দিচ্ছেন, সব দিচ্ছেন। 5 বছর পরে বসায় বেতন দিয়ে এখন এতদিন পরে 3 বিচারকের মনে হলো যে ওনাদের পদ ত্যাগ করা উচিত, ওনারা পদ ত্যাগ করেছেন। তারপরে 13 জন বিচারক নিয়োগ করলেন সংস্কার ছাড়া। আপনি গভর্নমেন্ট করলেন সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে, আই এম টকিং অ্যাবাউট আপনার ল অ্যাডভাইজার। আপনি গভর্নমেন্ট আসলেন সংস্কারের কথা বলে, আপনি কোন সংস্কারের মধ্য দিয়ে 13 জন বিচারক নিয়োগ করলেন? আমি ধরে নিলাম যে 13 জন বিচারক অত্যন্ত প্রাজ্ঞ, বিজ্ঞ, ওভার কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড, সব কিছু মানলাম, কিন্তু হোয়াই নট থ্রু এ প্রসেস? আমাদের সংবিধানের মধ্যে তো বলা আছে যে আপনি বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন তৈরি করবেন এবং সেটার মধ্য দিয়ে মানে বিচারক নিয়োগ করবেন। একজন বিচারক 10 বছর যাবৎ হাইকোর্টে এনরোল হয়েছেন, ইজ ইট দ্য অনলি কোয়ালিফিকেশন? তিনি কয়টা মামলায় জিতেছেন, কয়টা মামলার রেজাল্টের ডিএলএ রিপোর্টেড হয়েছে, তার কোয়ালিটি কি? 10 বছর ধরে তিনি বিদেশে আছেন, হয়তো প্র্যাকটিসই করেন নাই, তিনি বিচারক হয়ে গেলেন। তো এইগুলো তো রিফর্ম করা উচিত ছিল। আজকে অ্যাডভাইজার বললেন যে মানে বিচারক নিয়োগের জন্য আইন তৈরি করা, ওয়াই নট বিফোর? এই 13 জন নিয়োগ করার আগে না কেন? ধন্যবাদ। আবার আসবো আস্তাজমা রিপন। আবুহেনা রাজ্জাকি, আপনি বলুন যে কথা বললেন রিপন ভাই, যে বিষয়টা হচ্ছে সংস্কারের যে প্রসঙ্গটা আছে, যে বর্তমান সরকারের উপদেষ্টারা বলছেন যে সংস্কার শেষ নির্বাচন হবে, কিন্তু বিচারক নিয়োগের ক্ষেত্রে দেখা গেল 23 জন বিচারক নিয়োগ হচ্ছে, যেটা ব্যাপক আলোচিত হয়েছে। আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী, সেখানে কোনো সংস্কারের বালাই ছিল না, যেটা কোট আনকোট অনেকে বলার চেষ্টা করছেন, এবং অনেকে বলার চেষ্টা করছে একটি নির্বাচিত সরকার যদি রাষ্ট্রের ক্ষমতায় আসে তাহলে অনেকটাই সংকটটা প্রশমিত হবে বলে অনেক স্টেক হোল্ডার দাবি করছে রাজনৈতিক দলগুলো। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক 2 জন এবং আরটিভির দর্শক শ্রোতা সবাইকে। না দেখেন, আপনি যদি যেমন উনি বললেন যে রাজনৈতিক দলের কাছে নির্বাচন করে হস্তান্তর করলে সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা যদি আমাদের একটু পিছনে যাই, বিভিন্ন সময় যে সরকার আমাদের ছিল ইলেক্টেড, যেই নির্বাচনগুলির কোনো প্রশ্ন হয় নাই, আবার প্রশ্ন ছাড়া নির্বাচনও আছে, প্রশ্ন অলা নির্বাচনও আছে। বিভিন্ন সময় বাংলাদেশে যখন সামরিক শাসনগুলো আসছে, সেটা কিন্তু রাজনৈতিক সরকারের দোষ দেখাই আসছে। এমন না যে রাজনৈতিক দলগুলো খুব পিসফুলি করতেছিল, শান্তিপূর্ণ সবে, এমন একটা পরিস্থিতি হয়েছে সেখানে কিন্তু সাধারণ জনগণের ব্যাপার ছিল না। লড়াইটা দেখা গেল রাজনীতিবিদদের সাথে সেই প্রশাসনের একটা লেভেলের লড়াই হয়ে গেছে, এবং ফাইনালি টেকেন ওভার বাই আর্মি। টাইম টু টাইম যেটা হয়েছে, এটা তো এমনি হয় নাই, মানে সাধারণ লোকের জন্য কখনো মার্শাল ল আসে নাই। এটা হইল পলিটিক্যাল লোকদের সাথেই তাদের কোথাও ক্ল্যাশ হয়েছে কোনোভাবে। তো সেক্ষেত্রে আপনি সাধারণ লোককে দায়ী করতে পারবেন না। এই আজকে যে ইউনূস সাহেবরা যেখানে এসে বসছে, আন্দোলনটা দীর্ঘদিনের, এটা ওনার সাথে আমি একমত। আন্দোলনটা দীর্ঘদিনের, সেই 2008-এর সরকারটা বাদ দিয়ে মোটামুটি 14 সালের থেকে আন্দোলন।
যাচ্ছে তাইভাবে বিএনপি নির্যাতিত হয়েছে, কোনো সন্দেহ নাই। বাট এই যে যারা সমন্বয়ক তারা কিন্তু টার্নিং পয়েন্ট তাদেরকে দিয়ে আসছে ওই সময়টায়, 1 জুলাই থেকে শুরু করে যেটাকে 36 জুলাই পর্যন্ত বলা হয়। এই আন্দোলন আমার কাছে ব্যক্তিগত যেটা মনে হয় যে ওই সময় একটা ডিমান্ডই ছিল শুধু রিমুভাল অফ হাসিনা, মানে হাসিনার অপসারণ চাই। এবং আমার কাছে না 36 দিনে না, না না দীর্ঘদিনের শেষ না, আমি 36 দিনের আন্দোলনের প্রায় সপ্তাহখানিক বা 10 দিন আগে থেকে বলা হলো, তখন এক দফায় আসলো। ওই এক দফায় আসে, আমি সেটাই বলছি। এর আগে তো কোটা ছিল, আন্দোলনটা তো চূড়ান্ত পরিণতি 36 জুলাই বলা হয়। এখন এই যে মাস্টার মাইন্ড আমরা জানি, আমি তর্কের ক্ষেত্রে ধরে নিলাম অল দিস আর এভরিথিং ইজ ফ্যাক্ট, সেক্ষেত্রে আমার মনে হয় তাদের যে হোমওয়ার্কটা ছিল ওই পর্যন্ত, যে হাসিনাকে রিমুভাল অফ হাসিনা, কিন্তু তারপর যে কনসিকুয়েন্সটা কি হবে আমার কাছে মনে হয় না এইখানে হোমওয়ার্ক ছিল। কারণ এইখানে হোমওয়ার্ক থাকলে আপনার প্রশাসন কিন্তু আজও মাঠে নামেনি, আজও মাঠে নামে নাই। যে নামাটা নামছে সেটা কিন্তু নামা নয়। পাশাপাশি 4 বছর বা তার বেশি, ওই যেটা ভাই বললেন যে 6 মাস থেকে যখন তারা চলে গেছে, মোটামুটি 4.5 বছর এই সরকার থাকতে চায়। এখানে আমি একটা কথা বলবো যে আমরা অনেকেই বলি, যেমন আমি বলেছি অনেক জায়গায়, বাংলাদেশ একটা দেশ এই যেখানে আমরা দেখতেছি অর্ধেক সাংবিধানিক সরকার, অর্ধেক অসাংবিধানিক সরকার। রাষ্ট্রপতি হলো সাংবিধানিক আর সরকার হলো অসাংবিধানিক। কিন্তু আপনি যদি বৈধতার প্রশ্ন আনেন, বৈধতা কিন্তু তাদের মারাত্মক এই সরকারের। কোন অর্থে আমি বলি আপনাকে, বৈধতাটা হইল এমন একটা সিচুয়েশন যখন হইল, হাসিনা যখন চলে গেল তখন কিন্তু রাষ্ট্রপতি সামহাও রাষ্ট্রপতি এটা কিন্তু কোর্টে পাঠাইলো, কোর্ট থেকে একটা ওপিনিয়ন আসলো। তাইলে কোর্ট মানে সুপ্রিম কোর্টের একটা ওপিনিয়ন দিছে, ওত নেওয়ানো যায়। তার আলোকে তারা ওত নিলেন, নেওয়ার পর বসলেন। শুধু ওত নিয়েই বসেন নাই, কোর্টের রায়ে বসেন নাই, জনতা, ছাত্র জনতা, মানে দল মত নির্বিশেষে, বিএনপি বলেন সবই ছিল, তারা সবাই মিলে বসাইছে। তাহলে প্রেসিডেন্টের অনুমোদন, সুপ্রিম কোর্টের রায়, জনগণের বসানো, সব মিলিয়ে কিন্তু সে সাংবিধানিক না হোক বৈধতা তার আছে। পাশাপাশি 4.5 বছর বা 4 বছরের কথা কেন আসছে, ওই যে ওপিনিয়নটি দিছে তখন কিন্তু সেখানে মেয়াদটা উল্লেখ করে নাই যে এতদিনের জন্য এদেরকে দেওয়া যেতে পারে এবং তার ভিতরে একটা নির্বাচন অ্যারেঞ্জ করবে। কারণ তার মানে কি, টেক ওভার করাটাই ছিল বিষয়, সেটার অফিসিয়াল বৈধতা, টাইম কিন্তু দেওয়া হয়নি। এখন আসেন, এই যে সরকার ইউনূস সাহেব যে ভাষণ দিলেন 33-34 মিনিটে, যে ভাষণ দিলেন কয়েকদিন আগে, এতে সব বিষয় নিয়ে টাচ করেছেন, কিন্তু কোনোটাই অস্পষ্ট, মানে সুস্পষ্ট নয়। যেমন আপনি বলেছেন যে নির্বাচন ট্রেন শুরু হয়েছে এবং নির্বাচন দেব, পাশাপাশি সংস্কার চলবে, এবং এই সংস্কারের জন্য যদি এই সংস্কার করতে গিয়ে যদি 2-1 মাস দেরি হইতেও পারে নির্বাচনের, এই 2-1 মাস দেরি কোত্থেকে? যেমন আপনি আমার কাছে 1 লক্ষ টাকা পান, আমি বললাম আপনাকে 25শে ডিসেম্বর দিব, তবে 2-4-5 দিন এদিক সেদিক হতে পারে, তার মানে 25শে ডিসেম্বর ডেটটা আপনাকে দিতে হবে। তো 100 দিন পার করার পর আপনি এরকম একটা রোড ম্যাপ যদি না দিতে পারেন, সেটা কিন্তু দুঃখজনক। কেন আমি বলি যে অলরেডি 18 মাসের কথা আর্মি চিফ বলেছিল, পাশাপাশি আপনি আসিফ নজরুল সাহেব বলছিলেন ডিসেম্বর 25শে ডিসেম্বরে দেওয়া যেতে পারে, ইদানিং ওনারাও কথা বলতেছেন যে এত সময় লাগে না। এই সব কিছু মিলে কিন্তু বোঝা যায় একটা, সেটাকে কিন্তু আবার তুড়ি মেরে আমাদের প্রধান উপদেষ্টা উড়িয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে টাইম ফ্রেম চায়। এখন আমি একটু প্রশ্ন করি, তাহলে টাইম ফ্রেমটা তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো চেয়েছে, বিশেষ করে বিএনপি চাচ্ছে, তাহলে কেন অন্তর্বর্তী সরকার স্পষ্ট করছে? এটা কি মনে হয় এর পেছনে কারণ কি মনে হয়? অন্তর্বর্তীকালীন সরকার যে কথাগুলো বলছে, যে সংস্কারের কথাগুলো, এই এজেন্ডাগুলো কিন্তু ছাত্রদের আন্দোলনেও ছিল না। তারা যখন আন্দোলন করছে তখনও কিন্তু এই এজেন্ডা ছিল না যে এদেরকে সরানোর পর যাকে বসাবো এই সংস্কারগুলো করার পর নির্বাচন দেবে, এই কথাগুলো তখন ছিল না, কথাগুলো আসছে পরে। পাশাপাশি আপনি যদি যে ইউনূস সাহেব যে এই যে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে যাচ্ছেন, যেটা যেমন এই বিচারটা আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করি, কারণ আপনি যদি এটা বিচার না করতে পারেন তাহলে কিন্তু লং রানে আবার যদি আমি স্বৈরাচার হয়ে যাই, তখন যে আবার কেউ এসে এভাবে সেভ করে, তাহলে সেফ হয়ে যাব। সুতরাং সেই বিচারটা করা দরকার, নাম্বার 1। নাম্বারটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, ইউনূস সাহেব যদি না থাকে ক্ষমতায়, আমি আবার খুব জোর গলায় নিশ্চিত করে বলছি, বাংলাদেশে এই বিচার কেউ করতে পারবে না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি। এখন আমার কাছে যেটা মনে হয় যে হটেভার, মানে যে সিচুয়েশনটা আমি দেখতেছি, এখানে রিমুভাল অফ ইউনূস ইজ ইম্পর্ট্যান্ট। কেন ভাবতেছে সেটা আমি ব্যাখ্যা করব না, বাট রিমুভাল অফ ইউনূস
এই যে আজকে প্রশাসন মাঠে নামতেছে না, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি কালকে ইউনূস সাহেবের বদলে অন্য একজনকে যদি অ্যাডভাইজার বানানো হয়, চিফ অ্যাডভাইজার, প্রশাসন মাঠে নামবে এবং কাজ করবে। কিন্তু ইউনূস সাহেব যতক্ষণ থাকবে হি উইল বি নন কোঅপারেটেড। কারণটা কি? এটার কারণ হচ্ছে যে ইউনূস বাদে আপনি যাকেই পাবেন, যেই আসুক, আজকে ধরেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে এই মুহূর্তে যারা আছে সেখানে ইউনূস সাহেবের বাদ দিয়ে যদি অন্য একজনের বসান, হ্যাঁ, সাথে সাথে প্রশাসন মনে করবে আমরা মোটামুটি আওয়ামী লীগের বিকল্প পেয়েছি, এটা ভাববে। বিষয়টি হচ্ছে যে গত সরকারের, হ্যাঁ, তো আমি সেই কারণে বলতেছি রিমুভাল অফ ইউনূস এই প্ল্যানটাই চলতেছে। সে যারা করুক, যেভাবে করুক, যে অর্থে করুক, সেটা দেশের জন্য মঙ্গল না অমঙ্গল সেটা নিয়ে আমি ভাবছি না। আমি রাজনীতিবিদ না। আর রাজনীতিবিদ যারা বলেন যে রাজনীতিবিদের কাছে ক্ষমতা যাবে, আসলে রাজনীতিবিদের কোনো সংজ্ঞা নেই। আমরা পার্লামেন্টে দেখছি, আমি যদি বিগত সরকারের পার্লামেন্টটা বলি, মমতাজ রাজনীতিবিদ, সাকিব আল হাসান রাজনীতিবিদ, তারপরে সুবর্ণা মুস্তফা রাজনীতিবিদ, ফেরদৌস রাজনীতিবিদ। এই যদি রাজনীতিবিদের সঙ্গ হয়, এবং আমরা দেখছি যদি আমি এর আগের সরকারের দিকে যাই, সেখানে দেখছি পার্লামেন্টে কোটি কোটি টাকার ব্যবসা করে, চট করে মোবাইল ব্যবসায়ীও দেখা গেল ওটার ভিতরে ঢুকে পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত হয়েছেন। তা রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? ইট শুড বি ক্লিয়ার। রাজনীতিবিদ কিছু আলাদা সংজ্ঞা নাই। রাজনীতিবিদ তাহলে কি পেশা? মানে রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? আই এম এ লয়ার। আমি যদি কালকে পলিটিক্যাল একটা পার্টিতে নাম লেখে আমি রাজনীতিবিদ হয়ে যাব? কিংবা আমি যদি একটা পার্টির নাম লিখে আবেদন করি তারপরে আমি হয়ে যাব, রাজনীতিবিদ হয়ে যাব? আমি তো রাজনীতিবিদ বিট্রে করে কীভাবে দেখছি, সাধারণ কীভাবে বিট্রে করলো, দীর্ঘদিনের রাজনীতিবিদ। এবং আপনার জেনারেল ইব্রাহিম সাহেবের মতো লোক কীভাবে নৌকায় গিয়ে পা দিল, কথার কথা বলছি। রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? সুতরাং এই সব কিছু মিলে আমি যদি মনে করি যেই পরিস্থিতি ইউনূস সাহেব আসছে, ইউনূস সাহেব থাকবেন কি থাকবেন না, ইট ইজ ইমেটেরিয়াল টু মি। কিন্তু যে সিদ্ধান্তগুলো ইউনূস সাহেব নিছেন সেটা করার জন্য আমাদের একটু সময় দেওয়া দরকার। পাশাপাশি যারা ডিমান্ড করতেছেন নির্বাচন, আমি তাদের রাজনৈতিক যেহেতু নেতা, রাজনৈতিক দল, আমি সেটাকেও 100% সমর্থন করি। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা আপনাকে আদায় করে নিতে হবে। আমি নিশ্চিত করে বলে দিতে পারি ইউনূস সাহেবের কাছ থেকে আন্দোলন ছাড়া এই জিনিসটা তারা আদায় করতে পারবে না। ধন্যবাদ। প্রতীয়মান হবে না। আহ্বান রাজ্যে কি আবার আসবে আপনার কাছে। আসাদ বিন রনি, আপনি বলুন যে বিশেষ করে নাহিদ ইসলাম আজকে বলেছেন, উপদেষ্টা এবং একজন কেন্দ্রীয় সমন্বয়ক, তিনি বলেছেন শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়, এটি কেয়ারটেকার সরকার নয়, প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন। অন্যদিকে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন, আজও 5টি কমিশন গঠন করা হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দলীয় স্বার্থে নয়, বিএনপির স্বার্থে শুধু নয়, দেশের স্বার্থে নির্বাচনটি প্রয়োজন, কারণ বিভিন্ন জায়গায় যে একটা বিশৃঙ্খলা, নিয়ন্ত্রণহীনতা রয়েছে, সেটিকে যদি নিয়ন্ত্রণে আনতে হয়তো রাজনৈতিক সরকারের বিকল্প নাই। তো এই বিষয়টিকে আপনারা কীভাবে বিশ্লেষণ করবেন? আসলে প্রথমত যেই আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন, তার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। বিএনপি দেখবেন প্রায় সময় বলে যে এই সরকারের লেজিটিমেসি কি। তারা আসলে এই সরকারকে 2006 সালের পরে যে গভর্নমেন্ট এসেছিল বা 90-এর আগের যে গভর্নমেন্ট এসেছিল সেই গভর্নমেন্টের সাথে কম্পেয়ার করে। কিন্তু এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে যেই সব গভর্নমেন্ট এসেছে, তারা কি ওই পরিস্থিতিতে এসেছে? তারা কিন্তু ছাত্র জনতা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে। তা আপনারা যখন বলেন যে, বা তারা যখন বলে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, কারণ এই অভ্যুত্থানে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই অনবদ্য অবদান আছে, তাদের প্রত্যেক অবদানকে আমরা স্বীকার করি, অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু মেন বিষয়টা হলো তারা যখন বলে যে এই গভর্নমেন্টের লেজিটিমেসি কি, এই গভর্নমেন্টের লেজিটিমেসি এই ছাত্র জন্য অভ্যুত্থান, এবং এই সরকার যখন গঠিত হয়েছে তখন কিন্তু সকলের সাথে আলোচনার মধ্য দিয়েই হয়েছে। কারণ ইনফর্ম যখন কি বলে লাইভ প্রোগ্রামে যখন বলেন আর ওনাদের সিস্টেমে নাই, ওটাকে পরে আবার রিজয়েন্ডার দেওয়ার জি না আছে, আপনি বললে আমরা ইয়ে করে দিব। আপনি পরবর্তীতে আমার রিজয়েন্ডার প্রকাশ করতে পারবেন? ক্যান ইউ ডু ইট? বিএনপি কখনোই কোনোদিনই বলেনি যে সরকারের লেজিটিমেসি না। রুমিন ফারহানা ম্যাম অনেকবার বলেছে, টকশোতে অনেকগুলো টকশোতে সে বলেছে। ওটা রুমিন ফারহানার আপনি এক লেভেলে হইতে পারেন, আমি তো সেটা বলবো না। এটা কি আমার দলের সেক্রেটারি জেনারেল বলেছেন? সেটা আপনার দলের আমি সেটা প্রেজেন্ট করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বলেছেন যে এই সরকারকে ডোন্ট কোট ইট। আমি তো বৈষম্য ছাত্রদলের প্রেজেন্টার হিসেবে যে আসছে, সে কি বিএনপির প্রেজেন্টার হিসেবে বক্তব্য দেয় না? বিএনপির পার্টির মুখপাত্র থাকে একজন, বিএনপির চেয়ারপারসন আছেন, অ্যাক্টিং চেয়ারপারসন আছেন, এবং বা কি বলে আমাদের সেক্রেটারি জেনারেল আছেন। এর বাইরে অন্য কারোর বক্তব্য ব্যক্তিগত মন্তব্য,
স্ট্রেট। কিন্তু তারা বলেছেন যে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। ইট ইজ আমরা বলেছি এটা নয়, আমরা অনেকগুলো আলোচনা তারা বলেছে। আপনিও কথা ধরার কোন দরকার, ইউটিউবের বক্তব্য ধরা দরকার না। আমরা বলেছি ইট ইজ আওয়ার গভর্নমেন্ট, উই ওন দিস গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের ভিত্তি হচ্ছে বিএনপি। বিএনপি হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি, বিএনপি না, ছাত্র জনতা সবাই। এই গভর্নমেন্ট আমাদের, বিএনপি নয়। এই গভর্নমেন্ট আমাদের, আমরা মনে করি গভর্নমেন্ট আমাদের, এই গভর্নমেন্ট আমাদের। উই ফট ইন দ্য স্ট্রিট ফর লাস্ট 16 ইয়ার্স। আমাদের শত শত কর্মী নিহত হয়েছে, লক্ষ লক্ষ কর্মী লক্ষ লক্ষ কর্মী আমার কারাগারে ছিল। আমি নিজে আমার বিরুদ্ধে মামলা, ইট ওয়াজ নট এ ম্যাটার অফ 36 days, ইট ওয়াজ এ ম্যাটার অফ 16 years। ফাইনালি আমিও যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, আমার সময় এরশাদ সরকারের পতন ঘটে নাই। উই আর ভেরি ফায়ার স্টুডেন্ট লিডার অ্যাট দ্যাট টাইম, বাট আমার পরবর্তীতে আমার জুনিয়রদের নেতৃত্বে তখন এরশাদের পতন ঘটেছে। একটা সরকারের পতন ঘটার জন্য লট অফ ফ্যাক্টরস কাজ করে। তা তো অবভিয়াসলি এটা প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা অংশের যে অংশগ্রহণ ছিল, সরকারের তো পতন হতো না। আপনি এটা নেগেটিভ ভাবে নিচ্ছেন কেন, পজিটিভ ভাবে নিয়ে আমরা না। লুক মিস্টার রনি, সেটা হচ্ছে যে এরশাদ সরকারের যখন পতন ঘটলো, when জেনারেল নুরুদ্দিন did not receive his call, তখন এরশাদ got the message যে I am no more, আমার স্কুল অফ থট নাই। এই গভর্নমেন্টের বোঝা উচিত ছিল, এই জন্য 2 দিন প্রলং করেছে। ওই সরকার তো পতন হওয়ার কথা হলো 3 তারিখে, যেদিন আর্মি সেইড যে না, উই আর নট গোয়িং টু ফায়ার অন আওয়ার স্টুডেন্টস, আমরা আমাদের ছেলে মেয়েকে গুলি করতে পারবো না। হাসিনা যখন ডেকে বললেন যে পুলিশ পারে, তোমরা পারো না কেন? বলতো নো, উই কান্ট। দ্যাট ওয়াজ দ্য মেসেজ ফ্রম বাংলাদেশ আর্মি। আই স্যালুট দেম, ইট ওয়াজ আওয়ার আর্মি চিফ, শেখ হাসিনাকে সিগন্যাল দিয়েছে। ইট ইজ আওয়ার মানে আদার আর্মি অফিসার, তারা সরকারকে সিগন্যাল দিয়েছে। আমার সমস্ত শ্রেণী পেশার মানুষ একাত্ম হয়ে সরকারকে বলছে নো, ইয়োর টাইম ইজ আপ। আমার 30 তারিখে 30 মেটা আমার ফেসবুকে আছে, সেখানে আমি বলেছি যে গভর্নমেন্টের সময় শেষ এবং গভর্নমেন্টকে কলাপস করতেই হবে, চলে যাচ্ছে। সুতরাং ওই কথাটা বারবার বলে ডোন্ট প্লিজ মানে কনফিউজ দ্য পিপল, ভিউয়ার্স, যে সো দ্যাট যে বিএনপি সরকারকে লেজিটিমেট বলেনি। আরে আপনি তো আমার কথাটা নেবেন, আমার কথার মূল ব্যক্তি হচ্ছে আমার গভর্নমেন্টের হেডকে ইউনূস সাহেব। আমি ইউনূস সাহেবের বক্তব্য ধরবো, আমি কি নাহিদের বক্তব্য ধরবো, আমি কি আসিফ নজরুলের বক্তব্য ধরবো, আমি কি ফারুকী সাহেবের বক্তব্য ধরবো? আমার গভর্নমেন্ট এখানে কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছে, সরি বলুন, ঠিক আছে, আমাকে প্রশ্ন করা হয়েছে আমাদের উপদেষ্টা ক্লারিফিকেশন দিয়েছেন উনি, এবং সেই জায়গাটা থেকে তো অবশ্যই এই গভর্নমেন্ট একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে নিঃসন্দেহে। এবং এই গভর্নমেন্টে যখন আপনার এই গভর্নমেন্টে যে আন্দোলন চলমান ছিল, তখন দেখবেন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র জনতার ব্যানারে কিন্তু 9 দফা ছিল, এবং এই 9 দফার ভিতরে স্পষ্ট 2টা দফা ছিল যে পুরনো রাজনৈতিক বন্দোবস্তর অবসান এবং নতুন রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র সংস্কার। এখন আমরা এই গভর্নমেন্ট যদি রাষ্ট্র সংস্কারের জায়গাটা আমরা না আসি, রাষ্ট্র সংস্কার না হয়, তাহলে আমাদের যে এই 9 দফা ছিল, এই 9 দফা কিন্তু পরবর্তী 1 দফায় রূপান্তরিত হয়েছে। আপনাকে কিন্তু শুধু এই যে আন্দোলনটা ছিল, আন্দোলনটার প্রত্যেকটা ইকুয়েশন, প্রত্যেকটা ডে বাই ডে আপনার ধাপে ধাপে কিন্তু আপনাকে প্রত্যেকটা সিকোয়েন্স মিলাতে হবে, এবং পরবর্তী যে রাষ্ট্র পরিচালিত হবে ওই সিকোয়েন্স অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। এবং এই বিএনপি বা যারা আছে তারা বলতেছে যে রাষ্ট্র নিয়ন্ত্রণ হচ্ছে না, বিশৃঙ্খল হচ্ছে না। বিশৃঙ্খলা কারা করতেছে? আপনি দেখবেন বিভিন্ন জায়গাতে এই যে মিথ্যা মামলাগুলো হচ্ছে, মামলাগুলো দিয়ে হয়রানি করতেছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজন, তারা একজনের নামে 700 মামলা দিচ্ছে, দিয়ে সাধারণ যারা কোনোভাবেই এই কোনো ধরনের অনেক অপকর্মকারী আছে কিন্তু যারা নিরপরাধ তাদেরকে মামলা ঢুকিয়ে মামলা বাণিজ্য করছে। এবং তারা প্রতিনিয়ত আমাদের কাছে আসছে যে ভাই আমি তো নিরপরাধ, আমাকে কেন মামলা দেওয়া হচ্ছে? আমরা কিছু বলতে পারতেছি না, কারণ আইনের জায়গা থেকে তো কোর্ট ডিসাইড করবে যে কে অপরাধী কে অপরাধী না, সেটা আমরা ডিসাইড করতে পারি না। সেই জায়গাগুলোতে তো আসলে গভর্নমেন্টকে এই বৃহৎ রাজনৈতিক দলটা সহযোগিতা করতে হবে। তারা যদি সহযোগিতা না করে এরকম পদে পদে বাধার সৃষ্টি করে, তাহলে তো আসলে আলটিমেট সংস্কারের পথে আমরা হাঁটতে পারবো, কিন্তু আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এবং আসলে রাষ্ট্র সংস্কার যে আলাপটা এসেছে, এটা কিন্তু 90-তে এসেছিল। 90-তে যদি রাষ্ট্র সংস্কার যে আলাপগুলা উত্থাপিত হয়েছিল, সেটা যদি কার্যকর হতো, কতদিন চলবে যেটা সবাই জানতে চেয়েছে, সেটা যদি কার্যকর হতো, তাহলে কিন্তু আজকে এই 24-এ রক্তাক্ত দিনগুলো আমাদের দেখতে হতো না। 90-তে তো এই এরশাদ সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলো ক্ষমতা এসেছিল, তারা কি তাদের সেই কথাগুলো রেখেছিল? তারা কিন্তু সেই কথা রাখে না। এই জন্য কিন্তু রাজনৈতিক সরকারের কাছে দেশের জনতারা সেই আস্থা ভরসার জায়গাটা পাচ্ছে না। এই জন্যই আমরা ছাত্র জনতা এবং সকলেই চাচ্ছি যে এই গভর্নমেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার আমাদের প্রথম প্রায়োরিটি দিতে হবে, তারপর নির্বাচন হবে, নির্বাচনে গণতান্ত্রিক ভোটে
যারা বিজয়ী লাভ করবে তারা ক্ষমতায় যাবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু আমরা যদি এই যেই রক্তস্রোতের মধ্যে দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার অ্যাম্বিশন কি ছিল? মানুষ তো কাউকে ক্ষমতা আনার জন্য রক্ত দেয় নাই, এটা স্পষ্ট ক্লিয়ার কাট হতে হবে আমাদের। কাউকে ক্ষমতা আনার জন্য সাধারণ ছাত্র রক্ত দেয় না। কিন্তু সেখানে একটা রোড ম্যাপ স্পষ্ট থেকে করা দরকার ছিল কিনা, যেটা বলতে চাচ্ছি, যেটা বারবারই বিভিন্ন দল বলছে, সেখানে তার প্রয়োজন আছে কিনা। আপনি আসবেন কি বিরতির পরে? দর্শক, স্বপ্ন ধরা গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানে নিশ্চিত ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকার কি করবে, কবে করবে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। ফিরছে আলোচনায়। এ পর্যায়ে আমি আবারও যাচ্ছি আসাদ বিন রনি, আপনার কাছে যাচ্ছি, সেখানে শেষ করছি না। আপনি বিশেষ করে যেটা আপনি বললেন যে একটি গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, একটি ম্যান্ডেট আছে, কিন্তু যে প্রসঙ্গ অনেকেই বলবার চেষ্টা করেছেন যে একটি নির্বাচিত সরকার যদি থাকে, এবং বিএনপি মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে মৌলিক সংস্কার, যেটা আসাদুজ্জামান রিমন বলেছেন যে মৌলিক কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচনটা অত্যন্ত জরুরি এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কারণ তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জায়গায় বলেছেন যে বাংলাদেশের সাম্প্রদায়িকতা তৈরির জন্য কাজ করা হচ্ছে, ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ। অন্তর্বর্তী সরকার কিছু করতে পারছে না কারণ তাদের রাজনৈতিক শক্তি নেই। আপনি কি বলবেন? ঘটনা তো ঘটছে। ল অ্যান্ড অর্ডার এখনও রাষ্ট্রে পুরোপুরি ঠিক হয় না, সেটা অবশ্যই বাস্তব। কারণ হলো যখন 5ই আগস্টের পরে, 5ই অক্টোবরের পরে যখন পুরো রাষ্ট্রের একটা বাহিনী নাই হয়ে যায়, তারপর সেই বাহিনীকে আবার এনে রান করানো, এটা কিন্তু একটা হিস্ট্রিক্যাল টার্ন। মানে ইতিহাসে কিন্তু এরকম হয় না যে একটা গভর্নমেন্ট পালিয়েছে এবং গভর্নমেন্টের সাথে সাথে একটা বাহিনীও পালিয়ে গেছে। রাইট। সেই জায়গা থেকে এটা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা ঠিক করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটা ঠিক করতে তারা ডে বাই ডে অনেকটা আগের থেকে, কিন্তু আগে তো থানায় পুলিশই ছিল না, পুলিশই থানায় আসতে তারা রোডে যেতে ভয় পেত। এখন আস্তে আস্তে তারা থানাগুলো রান করতেছে এবং আগের থেকে কিন্তু ডে বাই ডে কিন্তু সে ইনক্রিজ করতেছে, সে কিন্তু তার আইন শৃঙ্খলা পার ডে ভালো হচ্ছে। তো আমরা এই জায়গাতে আশাবাদী হতে পারি যে গণতন্ত্রী সরকার তার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে। এবং এর ধারাবাহিকতায় যেই সংস্কারের যে আলাপটা উঠছে, যে সংস্কার আগে না নির্বাচন আগে, তো সেই আলাপে যদি আমরা থাকি তাহলে বলতে হয় যে আগে আমাদের সংস্কারটাই করতে হবে। কারণ আমরা যদি সংস্কারটা না করি, তা আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু বিগত সরকারগুলো এই পুরানো রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি তারা থেকে যেতে চায়। তারা কিন্তু নতুন যে রাজনৈতিক ব্যবস্থা আসুক, রাজনীতিতে যে রিফরমেশন আসুক, সেই আলাপটা কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে সুস্পষ্ট দেখছি না। তারা চায় কোনো রকমের একটা সংস্কার করা হোক, এই নির্বাচন কমিশনার নিয়োগ করে ভোটার তালিকা হালনাগাদ করা হোক, নির্বাচন হোক, তারা ক্ষমতায় চলে এসুক। মানে তার আগে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাওয়ার পর সে ক্ষমতায় এসে সব কিছু করবে। কিন্তু বিগত কিন্তু তার বিগত যে রাজনৈতিক দলগুলো ছিল, জামাত তো ক্ষমতার অংশীদার ছিল, বা বিএনপি তো 2 টার্ম ক্ষমতায় ছিল, তারা কি ওই জায়গা থেকে আশানুরূপ কোনো সংস্কার জায়গা করতে পেরেছে? পারে নাই। তারা যদি তাদের গভর্নমেন্টের যখন ছিল, তারা যদি এই ধরনের সংস্কার কার্যক্রমগুলোর ভিতরে দিয়ে যেত, তাহলে কিন্তু আজকে সংস্কারের প্রশ্নটাই আমাদের আসতো না। আজকে স্বাধীনতার 53 বছরই কেন আমাদের সংস্কার আসতে হবে? স্বাধীনতার 53 বছরই কেন আমাদের এখনও ব্রিটিশ আমলের সেই অ্যাডমিনিস্ট্রেশন চলবে? আমাদের কেন এখনও সেই আইন ব্যবস্থা চলবে? অতএব আমাদের যে রাজনৈতিক এক্সিস্টিং যে রাজনৈতিক পার্টিগুলো ছিল, তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হওয়ার ফলেই তো আজকে 24শে গণঅভ্যুত্থান হয়েছে। এবং এই 24শে গণঅভ্যুত্থানের শুধু শেখ হাসিনার পতন না, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, এই আলাপটা তো আমি কোনোভাবেই নাই করে দিতে পারি না যে আমি শেখ হাসিনার পতন হয়েছে, এখন একটা নতুন গভর্নমেন্ট আসবে, ক্ষমতা হস্তান্তর হবে। নো, নেভার। ক্ষমতা হস্তান্তর কোনো সুযোগ নেই। আগে রাষ্ট্র সংস্কার হবে সম্পূর্ণভাবে, তারপর ক্ষমতা হস্তান্তর হবে। এবং আমরা ছাত্র জনতা, আমি মনে করি এই জায়গাতে সারা দেশের মানুষ এক জায়গাতে আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথেই থাকবে। ধন্যবাদ। আবারও আসবো। আবহাওয়া রাজ্যে কি আপনি কি বলবেন? আমি আমার ভাই, বড় ভাই
উনি কিছু কথা বলছেন, আবার উনিও বলছেন, তার আলোকে একটা জায়গায় আমি যেতে চাই। যেমন ধরুন, সে বলছে যে রুমিন ফারহানা বক্তব্য দিচ্ছে, যেটা ভাই বললেন এটা রুমিন ফারহানার বক্তব্য। আজকে মনে করেন রুমিন ফারহানা বক্তব্য দিচ্ছে, রুমিন ফারহানা একটা বক্তব্য দিয়ে কোনো ভালো রেজাল্ট আসে তাহলে কিন্তু দ্যাট শুড বি অ্যাকসেপ্টেড বাই বিএনপি। আর কোনো খারাপ রেজাল্ট যদি আসে তাহলে যদি বলে দেয় যে তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রেসপন্সিবল লোক বলছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি দেখি, গভর্নমেন্ট ইজ অলওয়েজ এ কালেকটিভ বডি, একটা পলিটিক্যাল পার্টি একটা কালেকটিভ বডি, রেসপন্সিবিলিটি যাদের আছে। এখন ধরেন এই যে আজকে এই মাহফুজ সাহেব যে কথা বলতেছে, বা নাহিদ সাহেব যে কথা বলতেছে, আসিফ নজরুলের কথা বলতেছে, ইন্ডিভিজুয়াল হিসেবে চলবে না, এটা কালেকটিভ বডির কথা। যেটা উনি বলেন মানে সেটা প্রধান উপদেষ্টার বলা, সেই অর্থে। দ্বিতীয় কথা হচ্ছে যে অভ্যুত্থান, যেমন ওরা বলে ন্যাচারালি ওরা বলবে যেটা আমাদের কৃতিত্ব, বাট এটা লম্বা সময়ের ফসল। বাট এটা আমাদের কিন্তু বলি না, আমরা কথা বলি না, আমরা প্রত্যেকটা রাজনৈতিক না ঠিক আছে, আমি সমাজের প্রতি অবদানকে আমরা স্বীকার করি। ভাই একটা কথা বলছেন যে এরশাদ সাহেব রিফিউজড হইল কখন, যখন জেনারেল নুরুদ্দিন বলছে যে উই আর নো মোর উইথ ইউ। এটা কিন্তু চরম সত্য কথা। আমি একটা কথা বলি, বাংলাদেশে আমার দেখা মতে 3টা আন্দোলন যদি ধরি, এরশাদ সাহেবের পতন, এরশাদ সাহেব বাংলাদেশে কেউ সরাইতে পারতো না। যখন প্রশাসন মানে নুরুদ্দিন সাহেব যখন বলেন আমি আপনার সাথে আর নাই, কথার কথা, বাট তখন তিনি সারেন্ডার করছেন। এরপর যদি 96-এর বিএনপির ইয়েতে আসি, তিনিও করতেন না, কিন্তু যেহেতু মেয়রের যে মঞ্চ বানাইছিল সেই নাগরিকের যে মঞ্চ, তখন মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে যখন আমলারা নেমে আসছে তখন পদত্যাগ করেছে। এর মানে কি, আন্দোলনের নামে আমলাদেরকে শরিক করতে পারাটা একটা বিরাট চ্যালেঞ্জ, যেটা 24-এ এরা করছে। আন্দোলন কিন্তু 2014 সাল থেকে, কিন্তু প্রশাসনকে তাদের পক্ষে নামতে বাধ্য করার যে সিচুয়েশনটা, সেটা ওই জুলাই আগস্টের আন্দোলনে হয়েছে। এবং আর্মি এসে তখন বলল যে আমরা উই আর নট রেডি টু ফায়ার এনিমোর। সুতরাং প্রশাসন রিফিউজ যতক্ষণে না করবে সরকারকে, অতক্ষণে পতন হয় না। এখন আসেন যে সংস্কারের কথাটা বলতেছে, ইয়েস, সংস্কার কিন্তু বাংলাদেশের সংবিধান 17 বার হয়েছে, 17 বার। সেগুলো কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো করেছে। করতে করতে কিন্তু বইটাকে ইটসেলফ একটা স্বৈরাচারী বই হয়েছে। মানে এখন কালকে যদি আমি প্রধানমন্ত্রী হই এবং ওই সংবিধানটা যদি আমার হাতে থাকে, আই উইল বি লাইক হাসিনা। মানে আমাকে 17 বার অ্যামেন্ডমেন্ট কিন্তু রাজনীতিবিদরা করছে। এখন রাজনীতিবিদের 17 বারের অ্যামেন্ডমেন্ট আমরা কিন্তু 53 বছরে দেখলাম। সুতরাং সেই সংস্কারের প্রশ্ন যদি আসে, তাহলে আমি মনে করি তাদের একটু সুযোগ দেওয়া উচিত, কিন্তু ইট শুড নট বি আনলিমিটেড টাইম। টাইম মাস্ট বি রিজনেবল, নাম্বার 1। নাম্বার 2, খুব ইমিডিয়েটলি আমার মনে হয় ইউনূস সাহেবের উচিত একটা টাইম ফ্রেম দেওয়া, কারণ রাজনৈতিক দলকে থামায় রাখতে পারবো না আমরা। আমি রাজনীতি করি না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, কিন্তু রাজনৈতিক দলটা থামবেন না। সেক্ষেত্রে রাজনৈতিক দলের জন্য আমার একটা অ্যাডভাইস আছে। আবার যেমনিভাবে ইউনূস সাহেবের জন্য 106 ধারার ওপিনিয়ন নিয়ে আসছিল চিফ জাস্টিসদের কাছ থেকে, প্রয়োজনে বিএনপি একটা আন্দোলন করুক, প্রেসিডেন্টের চাপ দেখ যে তুমি একটা ওপিনিয়ন আনো, টাইম ফ্রেম ছাড়া চলতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড বিএনপির আর একটা নিজস্ব সুযোগ আছে। আমরা যে এখন বলি যে এই আজকে বিচার বিভাগ সেই আগের মতো নাই, সুতরাং তারাও একটা রিট করতে পারে, আরও পরে গেলে অসুবিধা। কিন্তু আমার মনে হয় এখনই করা উচিত যে সরকার আমাদের টাইম ফ্রেম কেন দিবে না। যেহেতু আর্মি চিফ বলছে 18 মাস যথেষ্ট মোটামুটি, আসিফ নজরুল বলছে ডিসেম্বর মাস 2025 মোটামুটি করা যায়। তারপরে বিএনপির থেকে কথা আসছে, ওই দিন হাফিজ সাহেব বললেন যে মার্চ এপ্রিলে নির্বাচন করা যায়। এই যে টাইম, সেখানে যৌক্তিক আলোচনা হতে পারে এবং এটা খুব ইমিডিয়েট, মানে খুব মানে কী বলে এটারে, খুব গুরুত্ব সহকারে একটা রিট আবেদন করুক। এবং আমার কাছে মনে একটা ওপিনিয়ন আসা উচিত কোর্ট থেকে, আইদার 106 ধারায় প্রেসিডেন্ট আনুক অথবা রিট ফর্মে আনুক, সেটা একটা সমাধানের পথ। ছাত্ররা যে একটা সংস্কার কথা বলছে যে আমরা সংস্কার করবই, অর্থাৎ তারা বলছে বিভিন্ন রাজনৈতিক ব্যর্থতা সংস্কারের, তাহলে সেই জায়গাটিতে সেটা যদি ধরেন আমি নিরপেক্ষভাবে যদি বলি, ছাত্ররা যেটা করেছে আপনার 90 সালে ওনারাও ছাত্র ছিল, কিন্তু সেই ছাত্রই কিন্তু সময়ের ব্যবধানে আবার মার্চ করে গেছে অন্য জায়গায়। যে আন্দোলনের সময় যে অ্যাটিটিউডটা ছিল, সেটা কি সময়ের ব্যবধানে আজকে যারা আমরা বড় হয়েছি আমাদের আছে? আমার মনে হয় না। তো একইভাবে যে আজকে এদের যে অ্যাটিটিউড, এই যে বাচ্চারা, এরা রাজনীতি করতে করতে সামনে গিয়ে কী হবে আমরা ঠিক জানি না। এই জন্য হয়তো বলা যায় যে অতীতে যারা করছে তাদেরকে নিয়ে তারা কটাক্ষ কিছুটা করতেও পারে। আমি এটাকে সমর্থনও করি না, রিজেক্টও করছি না, বাট লজিক্যাল ছাত্রনেতাই তো ছিল যারা 90-এর আন্দোলনে ছিল, তারা আজকে কোথায় আছে? এবং তারাই তো নেতা ছিল, তারাই তো মন্ত্রী হয়েছে। সো রাজনীতিবিদ তো তারাই হয়েছে, 17 বার তো তারাই সংশোধন করেছে, বই একটা চটি বই বানিয়েছে, স্বৈরাচার বানানোর পুস্তক। ধন্যবাদ। আসাদুজ্জামান রিপন, আমি প্রথমে একটু ওনাকে একটু মানে উনি গড়ে বলেছেন, বিং এ লয়ার 17 বার যে আপনার সংবিধান সংশোধন বা 16 বার সংশোধন হয়েছে,
এটার যে কিছু সংশোধনী খুবই জরুরি ছিল এবং এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। যেমন বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কোনো রেগুলার ওয়েতে ওনার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছিল না এবং রেগুলার ওয়েতে আবার চিফ জাস্টিস হওয়ারও কোনো সুযোগ ছিল না, মানে ব্যাক টু বেঞ্চ করার সুযোগ ছিল না। এরকম কিছু মানে সংশোধনী ছিল যে সংশোধনগুলো কনসেনসাসের মধ্য দিয়ে হয়েছে। শেখ মুজিবুর রহমানের গোটা যে সংশোধনী হচ্ছে, বেরুবাড়ি, দহগ্রাম ইত্যাদি যেটা পার্লামেন্টে রেটিফাই করলেন, এই ধরনের কিছু সংশোধন তো নিঃসন্দেহে আপনার জরুরি ছিল। জাস্টিস সাত্তারের সময় 6th অ্যামেন্ডমেন্ট, এটা খুব জরুরি ছিল, কারণ ওটা ছাড়া আপনি মানে জাস্টিস সাত্তারের ইলেকশন করার কোনো সুযোগ ছিল না, ইত্যাদি ইত্যাদি। আপনার নিয়মটা হলো সংবিধান সংশোধন বহুবার হতে পারে, এটা মার্কিন কনস্টিটিউশন সংবিধান সংশোধন হয়। এটা গণতন্ত্রের অন্যতম যারা মানে কি বলে মানে যারা ক্যাম্পেইনার তাদের দেশের সংবিধান সংশোধন, এটা কোনো অপরাধের ব্যাপার না। অপরাধটা হচ্ছে তখনই যখন যদি অনলি ইন্টেনশন টু ক্লিং ইন টু পাওয়ার, ক্ষমতা ধরে রাখার জন্য যদি সংশোধনী হয় তাহলে সেটা নিয়ে আমাদের সমালোচনা থাকবে। আর যেটা সংস্কারের যে কথাটা, যেটা সংস্কার তো হতেই হবে, বারবার হতে হবে। যেমন ধরুন আমি আপনাকে বলি, বাংলাদেশ একসময় শেখ মুজিবুর রহমান আমল থেকে বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টই ছিল, শেখ মুজিবুর রহমান আমল থেকে বলছি। তো পরে বিএনপি, আওয়ামী লীগ এরা সবাই নিজের একটা কনসেন্সাসে আসলো যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তারা যাবে, অর্থাৎ প্রধানমন্ত্রী হেড অফ দ্য গভর্নমেন্টে। ইট ইজ এ কাইন্ড অফ সংস্কার, নিঃসন্দেহ সংস্কার। বিএনপির যে মেজরিটি ছিল, বিএনপি তো মানে সাপোর্ট না করলে বা বিএনপি উদ্যোগ না নিলে প্রেসিডেন্টের ফর্ম অফ গভর্নমেন্টই থাকতো আলটিমেটলি। যাই হোক, এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার সংস্কারের যে কথাটি এখন এদের মানে ছাত্র, আমাদের দেশে মূলত ছাত্র যে আন্দোলনটা করেছে, ইনিশিয়ালি ইট ওয়াজ ফর কোটা মুভমেন্ট, নামটাই ছিল কোটা সংস্কার আন্দোলন। তারপরে ফাইনালি মানে রাজনৈতিক দলগুলো যে এক দফার কথা বলেছে শেখ হাসিনার রিমুভালের ব্যাপারে, এটা দে এন্ডোর্সড ইট, ছাত্ররা সেটা এন্ডোর্স করেছে, সাধারণ মানুষ এন্ডোর্স করেছে, ফলে ইট টার্ন ইনটু ওয়ান পয়েন্ট, এটা এক দফায় পরিণত হলো। এখন কথা হচ্ছে যে এই সংস্কারের কথাটা কি নতুন করে বলা হচ্ছে? আমার পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2017 সালে উনি 10 দফা সংস্কারের কথা বললেন। তিনি প্রধানমন্ত্রী থাকলে তো একচ্ছত্র ক্ষমতা থাকবেন, তিনিই বললেন যে নো, প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। তিনি বললেন যে 2 টার্মের বেশি মানে প্রধানমন্ত্রী থাকার কোনো মানে প্রয়োজন নাই, যেটা ব্রিটেনে যে গণতন্ত্রের সূতিকাগার তারাও কিন্তু কথাটা বলে না। এখন এই যে সংস্কারের কথাটি, এবং আমরা সব বাংলাদেশের বিভিন্ন পলিটিক্যাল পার্টি গ্রুপস মিলে 62 রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি, উদ্যোগটা বিএনপি এবং এই 62 রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলোচনা করে তারা 31 দফার রাষ্ট্র মেরামত সংস্কারের কথা বলেছেন। অর্থাৎ রাষ্ট্রটা যেভাবে আপনার লাইনচ্যুত হয়েছে, এইটাকে লাইনে তোলার জন্য যে একটা রিফর্ম দরকার, ইট ইজ ফেল্ট, এটা অনুভূত হয়েছে। রাজনৈতিক দলগুলো অনুধাবন করেছে, বিএনপি মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি অনুধাবন করেছে যে সংস্কারগুলো দরকার, নির্বাচন কমিশনের সংস্কার দরকার, আপনার বিচার বিভাগের সংস্কার করা দরকার, বিচারক নিয়োগের ক্ষেত্রে সংস্কার করা দরকার, এমপিদের বেলা সংস্কার করা দরকার। হ্যাঁ, আমি যে কথাটি আপনাকে আমি বলতে চাই যে যেমন ধরুন আমাদের দেশে আপনার আইনে আছে বিদেশি নাগরিকরা এমপি ইলেকশন করতে পারেন না, আবার আইনে নাই যে তিনি মেয়র ইলেকশন করতে পারবেন না। বিদেশি নাগরিকরা মেয়র ইলেকশন করতে পারে, কারণ ওই জায়গাটা বাধা নাই। এগুলো সংস্কার করার প্রয়োজন আছে। আপনাকে সংস্কার করতে হবে যে একজন পার্লামেন্টের মেম্বার তিনি বাউফল, বরগুনা অথবা মানে কি বলে মানে অন্য কোনো জায়গাতে তিনি এমপি হলেন, তিনি ঢাকায় বসে বাড়িঘর বানায় থাকেন এবং ঢাকাবাসী হয়ে যান। আমেরিকাতেও তো আপনার ওয়াশিংটনে কোনো এমপির বাড়িঘর বানায় না। শেষ করতে হবে। আমেরিকায় বা ইভেন দিল্লিতে, আমেরিকা বা দিল্লির কথা যদি বলি, ইন্ডিয়াতে, সেখানেও আপনার মানে এমপিদের ডিউটি ফ্রি গাড়ির ব্যাপার থাকে না, ডিউটি ফ্রি প্লটের মানে অর্থাৎ সংস্কার অবশ্যই সংস্কার দরকার আছে। কারণ আপনাকে একটা, আমি বারবার শুরুতেই যে কথাটা বলছি, আমার দলও যে কথাটা বলে, আমরা বিশ্বাস করি আমাদের সংস্কারটা এই কারণে প্রয়োজন, যেই কারণে একটা ফ্যাসিবাদ এটাকে ব্যবহার করে একটা রাষ্ট্র যাতে মাফিয়া সরকার না হয়, ফ্যাসিবাদে রূপান্তরিত নয়, এটার জন্য আপনার যে সম্ভাব্য যে প্রয়োজন এসেনশিয়াল সংস্কার, যেটা আজকে আইন উপদেষ্টা বলেছেন যে একটা ভালো নির্বাচনের জন্য একটা রাষ্ট্রের আমরা যেটা আমাদের দল যেটা বলে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য যেই সংস্কারগুলো খুবই প্রয়োজন সেগুলো অবশ্যই করতে হবে। বাকি কাজগুলো জনগণের নির্বাচিত সরকার করবে, তারা করবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আপনি কি বলবেন যে এই সমস্যাগুলো রাজনৈতিক দলের হাতে পড়ে ছেড়ে দিতে? আমাদের সময় কিন্তু একদম কম, আপনি কি পয়েন্ট বলবেন? আমি স্যারের একটা কথার সাথে দ্বিমত পোষণ করছি। সে কথা, সে বলেছে আন্দোলনটা হলো কোটা সংস্কার আন্দোলন, মানে এটা সরকার বিরোধী আন্দোলন ছিল না। আসলে আপনারা যদি ওয়ার্ল্ডের যতগুলো সরকার বিরোধী মানে পতনের আন্দোলন দেখেন,
সেটা কিন্তু কখনোই প্রথম সরকার মানে সরকারের পতন চাই এটা বলে আন্দোলনটা হয় নাই। আপনারা যদি ফরাসি বিপ্লব দেখেন, ফরাসি বিপ্লব মানে শুরু হয়েছিল কি দিয়ে? রুটির দাম বৃদ্ধির প্রতিবাদে ফরাসি বিপ্লব শুরু হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু সেই রুটির দাম বৃদ্ধি আন্দোলন কিন্তু একটা রাজতন্ত্রের পরিবর্তন ঘটায় এবং একটা গণতান্ত্রিক যাত্রার দিকে ফ্রান্স হাঁটে। এবং এই কোটা সংস্কার আন্দোলন না শুধু 18 কোটা সংস্কার আন্দোলন, 18 নিরাপদ সড়ক আন্দোলন, এই প্রত্যেকটা আন্দোলন কিন্তু সরকারের নীতির বিরুদ্ধে আন্দোলন ছিল। মানে প্রত্যেকটা আন্দোলনই সরকারের বিরুদ্ধে আন্দোলন, এটা কোনোভাবেই আপনি সরকার বিরোধী আন্দোলন না এইভাবে জাস্টিফাই করার সুযোগ নেই। ধন্যবাদ। আমি সময় দিতে পারছি না, আরেকদিন আলোচনা করা যাবে। দর্শক, স্বপ্নধারা গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।